আমাদের সরকার স্বভাবগতভাবে মজ্জাগতভাবেই আমরা এটা করি না, আমরা এটা করতে জানি না। কারণ এখানে সবার আলোচনায় এসছে যে 1978 সালে 2017 জনকে সৌদি আরব পাঠিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই ম্যান পাওয়ারের কাজটা শুরু করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন, ইনিশিয়েট করেছিলেন। সুতরাং আমরা প্রত্যেক আমাদের রেমিটেন্স যোদ্ধাকে আমরা মানবিকভাবে দেখার চেষ্টা করি। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের যে গালফ কান্ট্রিগুলোতে যে যুদ্ধাবস্থা এখন বিরাজ করছে, আমরা ইতিমধ্যে 12 জন রেমিটেন্স যোদ্ধাকে হারিয়েছি। এবং যখনই একটি মৃত্যু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে একটি কথাই বলেছেন যে অবশ্যই যেন এই পরিবারগুলোর সাথে আমরা দেখা করি, তাদের সাথে তাদের খোঁজ খবর নেই, এবং তারা যেন ডেড বডিগুলো এসে মৃতদেহগুলো যেন তাদের পরিবারের কাছে ঠিকমতো হস্তান্তর করা হয়। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এই ব্যাপারে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় খুব নিবিড়ভাবে কাজ করেছে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশে এটা হয়েছে। তো সুতরাং আমরা প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধার সমস্যা মানবিকভাবে দেখার চেষ্টা করি। দুটো সমস্যা মাইগ্রেশনের ব্যাপারে, ইলিগাল মাইগ্রেশন যখন হয়, একটা হচ্ছে যেটা আলোচনায় এসছে সত্য কথা, ইউরোপ রুটে আমাদের লিবিয়া রুটে মেডিটেরিয়ান সি হয়ে আমাদের অনেক দালাল চক্রের হাতে পড়ে আমাদের বাংলাদেশিরা যখন ওই রুটে যায়, তখন কয়েকদিন আগেও আমরা দেখেছি আমাদের কিছু বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। এই জিনিসগুলো ইলিগাল মাইগ্রেশনটা বন্ধ করার জন্য বা কমানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথমবার আমরা একটা মাইগ্রেশন উইং খুলেছি। সেই মাইগ্রেশন উইং এর কাজ হলো এই সকল মাইগ্রেশন রিলেটেড সমস্যাগুলো, এবং আমাদের বাংলাদেশিরা বিদেশে অবৈধভাবে যাক বা বৈধভাবে যাক, তারা যে সমস্যাগুলো ফেস করে সেগুলোকে মোকাবেলা করার জন্য আমরা এই মাইগ্রেশন উইংটা তৈরি করেছি। আমরা ইতিমধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা এই ব্যাপারে কাজ করছি। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের গালফ কান্ট্রিগুলোতে আমাদের যারা যোদ্ধারা যায়, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যায়, তাদের বিভিন্ন সমস্যা তারা পড়ে, সেই সমস্যাগুলা দেখার জন্য এবং পাসপোর্ট রিলেটেড কিছু সমস্যার কথা এখানে উঠেছে। সেই পাসপোর্ট রিলেটেড সমস্যাগুলো সমাধানের জন্য যেগুলো বিগত দিনে হয়েছে, অবশ্যই আমি দায়িত্ব নেবার পরে আমরা দেখেছি যে বিভিন্ন মিশনে পেশাদারিত্বের অভাব রয়েছে এবং কিছু জায়গায় আমাদের লোকজনেরও অভাব রয়েছে। তো সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের পাসপোর্ট আবেদন অনলাইনে দাখিল করার সুযোগ থাকায় প্রবাসীগণ সুবিধামতো তারিখে দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করতে পারছেন। এখন আবেদন পরবর্তী কার্যক্রম এবং সর্বশেষ অগ্রগতি অনলাইনের মাধ্যমে জানতে পারছেন। আবেদনকারীর তথ্যগত কোনো জটিলতা থাকলে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে দূতাবাস সমস্যা সমাধানের চেষ্টা করে থাকে। ডিজিটালাইজেশন কার্যক্রম যেমন কিউ ম্যানেজমেন্ট, অনলাইন অ্যাপ্লিকেশন, পেমেন্ট ইত্যাদি অন্তর্ভুক্তির মাধ্যমে দূতাবাসের কনসুলার সেবার মান উন্নয়ন এবং স্বচ্ছ ও দ্রুত সেবা প্রদান নিশ্চিতের বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করছি এখন। এছাড়াও পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে মিশনসমূহ দূরবর্তী এবং বাংলাদেশি অধ্যুষিত শহরসমূহে কনসুলার ক্যাম্পের আয়োজন করেছে। এখন বাংলাদেশি প্রবাসীদের জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাসসমূহ সার্বক্ষণিক জরুরি হটলাইন এখন চালু করেছে, যেটা চলমান আছে। কোনো প্রবাসী বাংলাদেশি বিপদে যে কোনো প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি দূতাবাস প্রধানের সাথে যোগাযোগ করার সেটা সুযোগ তৈরি হয়েছে। অনিয়মিত অভিবাসন, যেটা ইলিগাল মাইগ্রেশনের কথা আমরা বলছি, অনিয়মিত অভিবাসনের কারণে আটক বাংলাদেশিদের মুক্তির লক্ষ্যে নিয়মিত ডিটেনশন সেন্টার পরিদর্শন এবং ট্রাভেল পারমিট ইস্যুর মাধ্যমে তাদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে। 2025-এর শেষ থেকে 2026-এর এখন পর্যন্ত আমরা ইতিমধ্যেই 350 থেকে 400 জন বিভিন্ন দেশে অবস্থানরত এরকম বাংলাদেশিদেরকে আমরা সফলতার সাথে ফেরত আনতে পেরেছি। 2026 সালে লেবানন ও ইসরায়েলের সাথে যুদ্ধ আক্রান্ত 2 সহস্রাধিক কর্মহীন বাস্তুচ্যুত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বৈরুত বাংলাদেশ দূতাবাসে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং খাদ্য এবং বিভিন্ন সহায়তা তারা প্রদান করেছে।
প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করে এমন আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো যেমন INGO, IOM এর সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখছে। আরেকটি কথা আমি বলতে চাই যে আমরা জানি এই সমস্যাটা বিরাজমান। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু সাহেব একটি অ্যালিগেশন করেছেন যে বিভিন্ন জায়গায় উনি দুর্নীতির কথা জানেন। তা আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে ওনার যদি কোনো স্পেসিফিক দূতাবাসের কথা উনি বলতে পারেন যে এখানে দুর্নীতি হচ্ছে, বা কারণ এখানে আমাদের 81টি মিশন আছে, 81টি মিশনের প্রত্যেকটা কর্মকর্তার কাজ হলো সেই সকল দেশের বাংলাদেশিদের যে কোনো সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা, এটাই আমাদের নির্দেশনা। সেইটা যদি কোনো ব্যত্যয় কোথাও ঘটে এবং আপনারা যদি আমাদেরকে সেই ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারেন, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় উইথ দ্য হেল্প অফ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা সেটা অবশ্যই দেখব এবং সেটা বন্ধ করব অবিলম্বে। মাননীয় স্পিকার, আমি আর দুই একটা কথা বলে শেষ করব। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের এখানে কথা উঠেছে যে আমাদের ইউরোপ রুটের কথা আমি একটি কথা বলতে চাই। এখানে আমরা ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে আমাদের ডেটা যেটা বলে যে ইটালি হয়ে লিবিয়া হয়ে এই রুটে বেশি আমাদের বাংলাদেশিরা যায় এবং এখানে দালাল চক্রের হাতে পড়ে সেটা যায়। সেখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের একটি সবসময় আমরা কাজ করে থাকি। এখানে যেটা আমরা দেখতে পাই যে শুধু বাংলাদেশের সরকার নয়, অন্যান্য। মাননীয় প্রতিমন্ত্রী 2 মিনিটে শেষ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিভিন্ন দেশের সরকারের সাথে আমাদের যোগাযোগ করতে হচ্ছে যে এই দালাল চক্রকে কিভাবে ধরা যায়। সেই দালাল চক্রকে যদি আমরা যতক্ষণ না ধরতে পারবো এবং আইনের আওতায় না আনতে পারবো, এটা বন্ধ হওয়া মুশকিল। ইন দ্য মিন টাইম আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা লিবিয়ার, ইটালি, বিভিন্ন দেশের সরকারের সাথে আমরা বসেছি, IOM এর সাথে আমরা বসেছি এবং বিভিন্ন কার্যক্রম আমরা নিচ্ছি, আমরা বিভিন্ন মেকানিজম নিচ্ছি যে কিভাবে সোশ্যাল আপনার অ্যাওয়ারনেস, গণসচেতনতা তৈরি করা যায়। ইতিমধ্যে আমাদের 64টা জেলার ডিসি, জেলা প্রশাসকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তাদের বিভিন্ন স্ব জেলায় তাদের একটা সোশ্যাল অ্যাওয়ারনেস করতে হবে। কারণ দেখা যায় যে মৃত্যুবরণ হচ্ছে, মৃত্যুর কোলে ঢেলে পড়বে, সেটা জেনেও কিন্তু অনেকেই এই পথে আগাচ্ছে, দালাল চক্রে পড়ছে। সেটা বন্ধের জন্য কিন্তু একটা সামাজিক একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সেই জায়গাটা কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব নিবিড়ভাবে কাজ করছে। তা আমরা আশা করছি যে আমাদের সকলের সহযোগিতা যদি থাকে, আমাদের একটাই কথা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের গর্ব। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্যই এদেশে অনেক সময় ওনারা দেশের বাইরে থেকেও দেশের জন্য কাজ করেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন, দেশের উন্নয়নের জন্য কাজ করেন। তো ওনাদের আমাদের রেমিটেন্স যোদ্ধাদের টেক কেয়ার করা, তাদের সকল অসুবিধার পাশে দাঁড়ানো আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এবং আশা করছি যেহেতু আমরা মাত্র কাজ শুরু করেছি, আমাদের যেসব আমরা যে স্টেপসগুলো আমরা নিয়েছি সেগুলো ইতিমধ্যে আমি মনে করি ইতিবাচক প্রভাব ফেলবে এবং আমাদের সকলের সহযোগিতায় আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবকে নিয়ে বিএনপি ভেতরে বাইরে, সরকারের ভেতরে বাইরে, তারপর রাজনৈতিক দল যেগুলো সরকারের সঙ্গে আছেন তাদের ভেতরে এবং বাইরে, অন্যদিকে রাজপথের যারা বিরোধী দল আছে তাদের মধ্যে, এমনকি আওয়ামী লীগের মধ্যে, এমনকি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জনাব সালাউদ্দিন সাহেব যে কোনো কারণে এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশের একেবারে একটা হট ইস্যু। তার পক্ষে বহু মানুষ বহু কথা বলছেন, বিপক্ষে নানা জনে নানা কথা বলছেন। আর সেই কথার ফাঁকে তার যে মূল দায়িত্ব এবং কর্তব্য এটি হারিয়ে যাচ্ছে বলে খোদ বিএনপির যারা ত্যাগী এবং সংগ্রামী যারা নেতা রয়েছেন তারা সবাই খুব বিক্ষুব্ধ এবং সমালোচনা করছে। সমালোচনাগুলো হলো এই যে তিনি সব ব্যাপারে ভীষণভাবে দায়িত্ব এবং কর্তব্য পালন করার চেষ্টা করছেন, বিশেষ করে পার্লামেন্টকে জমিয়ে রাখা, বিরোধী দলকে সেই ব্যস্ত রাখা, তাদের উপর চাপ প্রয়োগ করা এবং ইসলামী ব্যাংক নিয়ে
তার ভূমিকা, তার বক্তব্য এখন সারা বাংলাদেশে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। তো তিনি কেন ইসলামী ব্যাংক নিয়ে এত কথা বলছেন? ইসলামী ব্যাংক নিয়ে যদি কথা কেউ বলেন তো সেটা বলার জন্য অর্থমন্ত্রী আছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই কথা বলবেন? আর পার্লামেন্টে তিনি অ্যাজ ইফ সংসদ নেতা অথবা সংসদের উপনেতা সেই হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং সব ব্যাপারে জনাব তারেক রহমান সাহেবের মেন্টর হয়ে অ্যাজ ইফ জনাব তারেক রহমান সাহেব যে কথাগুলো বলতে চান বা বলা উচিত, অথবা তারেক রহমান সাহেব সেই কথাগুলো হয়তো তাকে দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন, এইরকম একটা কর্তৃত্ব নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে তিনি যেভাবে কথা বলছেন, এটা বিএনপির যারা লোকজন রয়েছেন তারা না সহ্য করতে পারছেন, না হজম করতে পারছেন, আবার না প্রশংসা করতে পারছেন। তার যে জৌলুস, তার যে নূর মানে আলো, তার যে বিভা, তার যে বর্ণালী 7 রং, রংধনুর 7 রং, মানুষ যত দেখছে তত আশ্চর্য হচ্ছে এবং সেই আশ্চর্যটার ইতিবাচক দিকগুলো আগে আপনাকে বলে নেই। প্রথমত, হি ইজ ওয়েল ড্রেসড। তিনি যাই পরেন অসাধারণ সুন্দর লাগে, পাজামা পাঞ্জাবি, তার উপর যদি আবার কোটি পরেন সেক্ষেত্রে তার যে সুপুরুষ, তিনি যে দেখতে সুন্দর, অন অ্যাভারেজে বাংলাদেশের মানুষ এত সুন্দর হয় না। এমনকি আপনি ভারতের পার্লামেন্টে, পাকিস্তানের পার্লামেন্টে বা সরকারে আমাদের সালাউদ্দিন সাহেবের মতো এরকম লম্বা চওড়া সুঠাম দেহি, চমৎকার করে কথা বলেন ইংরেজিতে, বাংলাতে এবং মাঝে মধ্যে উর্দু এবং আরবি অন্যান্য যে ভাষার আকর্ষণীয় কিছু শব্দমালা তিনি তার বক্তব্যে সংযুক্ত করে যেভাবে জাতির সামনে উপস্থাপন করেন, ওটা আওয়ামী লীগের লোকের মধ্যে কাউকে দেখা যেত না। ওখানে তোফায়েল সাহেব ভালো কথা বলতেন, সুরঞ্জিত ভালো কথা বলতেন, কিন্তু সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য, তার বক্তব্যের মধ্যে যে মাল আছে, মশলা রয়েছে, উপাদান রয়েছে, তারপরে সেখানে যে সকল মেসেজ থাকে, স্যাটায়ার থাকে, ঠিক এই পর্যায়ের আকর্ষণীয় বক্তব্য আমরা আসলে নিকট অতীতে শুনিনি। এটা আমার নিজেরও ওনার পার্লামেন্টের বক্তব্য ভালো লাগে, আমি না শুনে পারি না। তো পার্লামেন্টে আমি আর কারো বক্তব্য শুনিনি এখন পর্যন্ত, শুধুমাত্র সালাউদ্দিন সাহেব ছাড়া অন্য কারো বক্তব্য আমাকে আকর্ষিত করেনি। তো বোঝার চেষ্টা করুন। তো বিএনপির যে সমস্ত লোকজন রয়েছেন, বড় বড় নেতা রয়েছেন, তারা এই যে সালাউদ্দিন সাহেবের যে উত্থান, তার যে স্মার্টনেস, তার যে বক্তব্য, এটা দেখছে না, তাদের শরীরের ভিতরে এক ধরনের কিচিরমিচির শুরু হয়ে গেছে, অঙ্গ জ্বলে যাচ্ছে, না সহ্য করা যাচ্ছে, না বলা যাচ্ছে, না দেখা যাচ্ছে। ফলে তিনি অনেকের ঈর্ষার পাত্র রূপে এই মুহূর্তে পার্লামেন্ট আলোকিত করছেন। তা আমি কি বললাম, তার চেহারা ভালো, স্রোত ভালো, ড্রেস কোড ভালো, কথাবার্তা অসাধারণভাবে বলেন। 2 নম্বর হলো যে বিরোধী দলকে আক্রমণ করার ক্ষেত্রে তিনি একটা নতুন স্টাইল রচনা করেছেন, যে স্টাইলটি অনেকটা তোফায়েল আহমেদের মতো, অনেকটা সুরঞ্জিত সেনগুপ্তর মতো, অনেকটা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো, এমনকি মদুদ আহমেদের মতো। অর্থাৎ কম্বাইন্ডলি আমাদের এই গত 40 বছরের পার্লামেন্টের ইতিহাসে, আমি যেটা 79-এর পার্লামেন্ট যেটা হলো, সেই পার্লামেন্টটা কথা আমার মনে নেই, তো তখন যে সংসদ নেতা ছিলেন অসাধারণ, জিয়াউর রহমান সাহেবের জমানাতে যে পার্লামেন্ট ছিলেন, বলা হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট পার্লামেন্ট। আবার 1986 সনে যে পার্লামেন্টটা গঠিত হয়েছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি, ওটাও কিন্তু ফাইনেস্ট একটা পার্লামেন্ট ছিল। তো সেই সকল পার্লামেন্টে যারা উঠে এসেছিলেন পার্লামেন্টেরিয়ান রূপে এবং যারা সাস্টেন করেছিলেন, তাদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী, মদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তারপর কাজী ফিরোজ রশিদ, এরপর তোফায়েল আহমেদ, তারপর সুরঞ্জিত সেনগুপ্ত, মানে এই নামগুলো বারবার ঘুরে ঘুরে চলে আসে। তো সেই দিক থেকে সালাউদ্দিন সাহেব লেখাপড়া জানা মানুষ,
তিনি স্টাডি করেছেন যে বক্তব্যটা আসলে কেমন হওয়া উচিত। সেই বক্তব্যে যদি কিছু আরবি থাকে সাইদি সাহেবের মতো, কিছু কোরআনের আয়াত থাকে, যদি উর্দু শের থাকে, মির্জা গালিবের কোনো শের থাকে, আল্লামা ইকবালের কোনো শের থাকে, তাহলে জামাতের লোক আসলে বড় কথা বলতে পারবে না। এরপর সেখানে যদি ইংরেজি থাকে, সংবিধান থাকে, এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো আসলে হিং সিং ফট জাতীয় কবিতা শুনতে পছন্দ করে। আপনি যদি কোনো জটিল বিষয় তাদের সামনে উপস্থাপন করেন, সেটা যদি আপনি ইম্মানুয়েল কান্ট, হেগেল, সানঝু, ইবনে খালদুন, মানে নামগুলো খুব পরিচিত, কিন্তু সবাই তাদেরকে ভয় পায়। কিন্তু আসলে কি লেখা আছে কেউ মানে পড়েনি। যদি বলা হয় আচ্ছা এটা মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, বা এটা ঠিক ম্যাকিয়াভেলি বলেছেন, চাণক্য বলেছেন, এগুলো আমাদের দেশে অ্যাভেলেবল। কিন্তু যদি বলা হয় এই ন্যারেটিভটা মার্কাস অর্লিয়াস বলেছেন, রোমান সম্রাট মার্কাস অর্লিয়াস বলেছেন, এটা রাতারাতি উত্তর দেওয়া খুবই একটা কঠিন একটা বিষয়, যেটা বর্তমান সংসদে বিএনপির মধ্যে এবং জামাতের মধ্যে নেই বললেই চলে। নেই বলে মানে কেউ নেই, নো ওয়ান। তো সেই দিক থেকে এই জিনিসগুলো সালাউদ্দিন সাহেবের স্টাডি আছে এবং উনি জানেন, এবং এই কথাগুলো উনি বলা শুরু করেছেন। ফলে তিনি যখন কথা বললেন তখন পার্লামেন্ট একেবারে স্তব্ধ হয়ে থাকে, সবাই চুপচাপ হয়ে থাকে। এক পক্ষ তালি বাজায় আর এক পক্ষ গালে পারে তো নিজের গাল নিজে কামড় মারে, থাপ্পড় মারার কথা বললাম না, গালের উপর কিটপিট করে দাঁত খিমচে দিতে থাকে। তো সেই দিক থেকে তার যে এই যে কর্মকাণ্ড, এটা আপনি প্রশংসা করবেন না কি করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বাট বর্তমান প্রেক্ষাপটে পার্লামেন্টের যে যোগ্যতা, পার্লামেন্টের যে নূর আলো, অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের যে অ্যাক্টিভিটিস, তার থেকে আসলে উনি একেবারে ব্যতিক্রম। মানে কেবল প্রধানমন্ত্রী নয়, আরও বড় কিছু হওয়ার মতো যোগ্যতা তার রয়েছে বলে সবাই মনে করছেন, এবং ওইভাবেই তাকে আবার যাতে মানে তাকে এমন কিছু প্রশংসা করলে যাতে প্রধানমন্ত্রী বেজার হন, ওইভাবে মানুষজন কথাবার্তা বলার চেষ্টা করছে। দ্বিতীয়ত যে বিষয়টি হলো যে নেতিবাচক যে বিষয়, সেই নেতিবাচক বিষয় সঙ্গত কারণেই ভারতের সঙ্গে তার একটা সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কানাঘুষা হয়। তাকে সালাউদ্দিন, তাকে শিলং সালাউদ্দিন বলে তার প্রতিপক্ষরা গালাগালি করে। তিনি সালাউদ্দিন সাহেব নিজেও এটা ওয়াকিফল। তাকে জনাব এস আলম সাহেবের মেন্টর হিসেবে মনে করা হয়। এস আলম সাহেবের সঙ্গে তার সম্পর্কের সাথে যে একটা যোগ আছে, এবং তিনি যে কোনোভাবে এস আলমকে প্রোটেক্ট করতে চান, এটা তার যারা বিরোধী পক্ষ নানাভাবে তাকে উত্ত্যক্ত করে, এবং সোশ্যাল মিডিয়াতে তাকে এবং তার পরিবারকে নিয়ে, ছেলেকে নিয়ে, অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে, এমনকি তার কন্যা সন্তান, তার স্ত্রীকে নিয়ে নানা রকম কুৎসা রটনা করে বট বাহিনী। এই জন্য তিনি বিরক্ত, এবং এই বট বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নেবেন, নতুন আইন তৈরি করবেন, সাইবার সিকিউরিটি ল, এটি নিয়ে তিনি ভয় দেখাচ্ছেন। আর যেটি বাস্তব সেটি হলো, এত সব কাজকর্ম করতে গিয়ে তিনি দল সামাল দিচ্ছেন, প্রধানমন্ত্রীর মেন্টর হিসেবে তার কি করা উচিত সেই বিষয়গুলো বুদ্ধি দিচ্ছেন। এমনকি যেমন ধরুন নুরু, রাশেদ, জুনায়েদ সাকি, তারপর মানে এই বাইরে থেকে যারা মন্ত্রী হয়েছেন এবং বিএনপির সঙ্গে যাদের সংযোগ ঘটেছে, এই পুরো সংযোগটাই আসলে জনাব শতভাগ সালাউদ্দিন সাহেবের মানে মেন্টরশিপে হয়েছে। তো কাজী গণ অধিকার পরিষদের নুরুর, বা নুরুর একসময় সেক্রেটারি রাশেদের, কিংবা জুনায়েদ সাকির, শাহাদত হোসেন সেলিম, যিনি বিএনপিতে যোগদান করেছেন নিজের দল এলডিপি বন্ধ করে, তারা ইত্যাদি সহ নাহিদ, সার্জিস, এদের সাথে যে সম্পর্ক, বিএনপির যে সম্পর্ক, টোটাল পলিটিক্যাল বিষয়টা আসলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কারণে হোক অকারণে হোক, গত 2 বছর যাবৎ সালাউদ্দিন সাহেব ডিল করছেন। এর আগে ভারত থেকে তিনি এই বিষয়গুলো ডিল করেছেন, আর এখনও তিনি এই বিষয়গুলো ডিল করেন। যেমন ধরেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা সরাসরি বৈঠক করা দরকার, এই রাজনৈতিক অঙ্গনের লোকজন তারা কিন্তু দৌড়ে সালাউদ্দিন সাহেবের কাছে যান। তো সালাউদ্দিন সাহেব আবার সেটা টেলিফোন করে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বসার ব্যবস্থা করে দেন, ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা আসলে তাকে ব্যস্ত থাকতে হয়। আর
যেহেতু তার একটা স্বপ্ন, মানে যে কোনো সময় হয় কি মানুষের মধ্যে সেলিব্রিটি হওয়ার যে স্বপ্ন, এবং কেউ যদি কোনো কারণে সেলিব্রিটি হয়ে যায় তা রক্ষা করার জন্য মানুষ ঘর ছাড়ে, সংসার ছাড়ে, প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু ছেড়ে দেয়। টেলিভিশন মুখ দেখাতে হবে, মানুষজন আলাপ আলোচনা করতে হবে, আমাকে লোকজন প্রশংসা করবে, এই বাহবা পাওয়ার জন্য, তালি পাওয়ার জন্য মানুষ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবে, রাষ্ট্রপতির পদ ছেড়ে দেবে, এমনকি আরো অনেক কিছু। তো সেদিক থেকে সরকারের মধ্যে এখন সবচেয়ে মিডিয়ার কভারেজ পেয়েছে জনাব সালাউদ্দিন সাহেব। আর এই কাজগুলো তাকে করার জন্য প্রতিটি মুহূর্তে তার ভাষা, তার মানে তাকে সেই ধরনের ন্যারেটিভ তৈরি করতে হয় যে ন্যারেটিভ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর এই কাজগুলো করতে গিয়ে তার যে সমস্যাগুলো হয়, তিনি তার যে মন্ত্রণালয়, সবচেয়ে বড় মন্ত্রণালয়, ইফেক্টিভ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার আন্ডারে ধরেন বর্ডার সিকিউরিটি ফোর্স বিজিবি আছে, পুলিশ আছে, আনসার আছে, পাসপোর্ট অধিদপ্তর আছে, ফায়ার ব্রিগেড এবং সিভিল সার্ভিস আছে। এরপর এই পাসপোর্টের যে অফিসগুলো, বিদেশি যে মিশনগুলো আছে, সব মিশনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বড় উইংস রয়েছে, যারা ওখানে পাসপোর্ট ইস্যু করে। ওটা কিন্তু রাষ্ট্রদূতের অধীন নয়, তার মন্ত্রণালয়ের অধীন। ফলে এই মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড, এর বাইরে এনএসআই আছে। তো এনএসআই এর যে এটা সরাসরি প্রধানমন্ত্রীকে করে রিপোর্ট করে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা কোঅর্ডিনেশন আছে। এরপরে আপনার যাকে বলা হয় আন্তঃমন্ত্রণালয়, অনেকগুলো ভেটিং রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু মেট্রোপলিটন কোর্টে যে সকল মামলা হয়, রাষ্ট্রের যে জিআর মামলা হয়, সেই জিআর মামলাগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেগোশিয়েট করে বা মন্ত্রণালয়ের সঙ্গে নেগোশিয়েট করে এই কাজগুলো করতে হয়, এবং এখানে তাদের অনেকগুলো ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই জিনিসগুলো মানে সব কিন্তু আইন মন্ত্রণালয়ের নয়। এই বিষয়গুলো কিন্তু তাকেই দেখাশোনা করতে হবে, বিশেষ করে যে সকল সিএমএম এবং সিজিএম যে সকল আদালত রয়েছে, এই সকল আদালতের জিআর মামলাগুলো, সেই জিআর মামলাগুলোর পুরোটাই আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর মামলা করা, দেওয়া, প্রত্যাহার করা, এগুলো তার মন্ত্রণালয়ের কাজ। বিশাল একটা দায় দায়িত্ব রয়েছে। যদিও এগুলো আইন মন্ত্রণালয় অনেকটা করে, কিন্তু ভেটিংটা থাকতে হয়। আইন মন্ত্রণালয় শুধু ভেটিংটা দেয়, মতামতটা দেয়, কিন্তু কাজটা করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এবং এই জন্য তাকে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় রাখতে হয়। প্রত্যেকটা জেলা পরিষদ, থানা তো উপজেলা পর্যায়ে সবই আছে। ইটস এ হিউজ জব, এটা আনবিলিভেবল। এই মন্ত্রণালয়ের দায়িত্ব এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি। তো সেই বেশি কাজটি তিনি আসলে করতে পারছেন না। ও এর মধ্যে আবার র্যাব তো আছেই, র্যাব আছে।